যাদেরকে দিয়ে আমরা থার্ড পার্টি মনিটরিং করাতাম তারা তো ঠিকমতো করতে পারছিলেন না। কিছু কিছু জায়গাতে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ার সম্ভাবনা আছে। সুপ্রিয় দর্শক, মাই টিভি নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে না, আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, কেউ বা আবার দেখেও দেখে না। মশার যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। বাসাবাড়ি, দোকানপাট, অফিস, আদালত, স্কুল, কলেজ সর্বত্রই যেন মশার উপদ্রব। প্রতি বছর এখাতে শত কোটি টাকার বেশি খরচ হলেও মশার উপদ্রব যেন বেড়েই চলেছে। ভয়াবহ এই খাতের জন্য খোদ সিটি কর্পোরেশনের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। কেন এবং কি কারণে বেড়েই চলেছে মশার উপদ্রব, এর জন্য দায়ী কারা? দর্শক, আজ আমরা এই প্রশ্নের উত্তর খোঁজারই চেষ্টা করব। তবে প্রথমেই চলুন মশা এবং মশাবাহিত রোগগুলো সম্পর্কে জেনে নিই। মশা এক প্রকারের ছোট মাছি প্রজাতির পতঙ্গ। অধিকাংশ প্রজাতির স্ত্রী মশা স্তন্যপায়ী প্রাণীর রক্ত পান করে বেঁচে থাকে। গবেষণায় দেখা গেছে পুরুষ মশা বাঁচে একদিন, অন্যদিকে স্ত্রী মশা বেঁচে থাকতে পারে 6 থেকে 8 সপ্তাহ। ছোট এই মাছি প্রজাতির পতঙ্গটি দীর্ঘ 2500 বছর ধরে টিকে আছে পৃথিবীর বুকে। পৃথিবীর বিভিন্ন স্থানে 3500-র বেশি প্রজাতির মশা পাওয়া গেছে, যেসব মশা নিয়মিত মানুষকে কামড়ায়। কিছু মশা রোগ জীবাণু সংক্রামক। মশার মাধ্যমে ম্যালেরিয়া, ডেঙ্গু, ফাইলেরিয়া, পিতজ্বর, জিকা ভাইরাসের মতো রোগ সংক্রমিত হয়ে থাকে। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের শরীরে রোগ জীবাণু সংক্রমণের চালক হিসেবে কাজ করে এই মশা। যেসব প্রজাতির মশা নিয়মিত মানুষকে কামড়ায় না কিন্তু অন্যান্য প্রাণীদের শরীরে রোগ সংক্রমণের চলক হিসেবে কাজ করে, তারা মূলত বিভিন্ন কারণে, যেমন হঠাৎ করে বন ধ্বংস কিংবা বাসস্থান থেকে উৎখাত হলে ক্ষতিকর হয়ে ওঠে এই প্রজাতির মশাগুলো। অ্যানোফিলিস কিউলেক্স, এডিস, হেমাগোগাস প্রভৃতি হল রোগ সংক্রামক চালক হিসেবে কাজ করা মশাদের মধ্যে বিভিন্ন প্রজাতির মধ্যে উল্লেখযোগ্য ও সাধারণত সবচেয়ে পরিচিত। বাংলাদেশে এখন পর্যন্ত 126 প্রজাতির মশা শনাক্ত করা হয়েছে, যার মধ্যে 22 প্রজাতির মশা ডেঙ্গু, ম্যালেরিয়া, ফাইলেরিয়া, চিকুনগুনিয়া, পিতজ্বর, জিকা ভাইরাসের মতো রোগ সংক্রমিত করে আসছে বলে জানালেন কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। সারা পৃথিবীতে 3600 প্রজাতির বেশি মশা এ পর্যন্ত শনাক্ত হয়েছে। বাংলাদেশে ব্রিটিশ ভারত থেকে শুরু করে এখনো পর্যন্ত 126 প্রজাতির মশা শনাক্ত হয়েছে। তার মধ্যে বাংলাদেশে 22 প্রজাতির মশা রোগ ছড়ায়। সেখানে ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ডেঙ্গি, চিকুনগুনিয়া এই কয়েকটি রোগ খুব বেশি বাংলাদেশে কমন। জিকা দু একটি তথ্য পাওয়া যায়, কিন্তু খুব বেশি বাংলাদেশে জিকা হয়েছে বলে আমার মনে হয় না। পৃথিবীতে এ পর্যন্ত 3500-এর বেশি প্রজাতির মশা শনাক্ত করা হয়েছে, যার মধ্যে বাংলাদেশে রয়েছে 126 প্রজাতির। এর মধ্যে আবার 22 প্রজাতির মশা ভয়াবহ রোগ জীবাণু সংক্রমণকারী। মশা নিয়ন্ত্রণে এরই মধ্যে নানা উদ্যোগ গ্রহণ করলেও কোনো কিছুতেই যেন কাজে আসছে না। বর্ষার শুরুতেই রাজধানীতে বেড়েছে মশার উপদ্রব। কয়েল জ্বালিয়ে, ঔষধ ছিটিয়ে কিংবা মশারি টানিয়েও মশার যন্ত্রণা থেকে রক্ষা পাচ্ছেন না রাজধানীবাসী। চলুন ঘুরে আসি রাজধানীর কয়েকটি এলাকা থেকে।
দিনের বেলা এভাবেই মশারি টানিয়ে ঘুমানোর দৃশ্য রাজধানীর জন্য নতুন কিছু নয়। দিনের বেলা মশা প্রচুর মশা, তো রাতের বেলাও থাকে, তো দিনের বেলা রেস্টে আইলে পারে অনেক মশার কারণে আমরা দিনের বেলা কয়েল জ্বালাইও ঘুমাইতে পারি না। প্রচুর মশার কারণে আমরা দিনের বেলা মশারি টানিয়ে ঘুমাইতে হয়। শুধু মশারি টানিয়ে নয়, কয়েল জ্বালিয়েও মশার অত্যাচার থেকে রেহাই পাচ্ছেন না নগরবাসী। সন্ধ্যা হইলে 4-5টা কয়েল জ্বালাই, মশা কোনো যায় না। সন্ধ্যা হইলে ফুলাফান পড়তে বসতে পারে না, পড়তে পারি না বিকালে মশার জন্য, মশা অনেক কামড়ায়। আগে শুধু বর্ষা মৌসুমে মশার উপদ্রব থাকলেও এখন বছর জুড়েই এই যন্ত্রণা ভোগ করতে হয় তাদের। মশা কোনো বৃষ্টি দেয় না, কিছু না, অত্যাধিক কামড়ায়। এখানে মশার যন্ত্রণায় থাকা যায় না, সবসময় দিনেও যেরকম রাতেও ওই রকম একই অবস্থা। রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় বেশিরভাগ ড্রেন, কালভার্ট, পরিত্যক্ত ডোবা ও পুকুর যেন মশার অভয়ারণ্য। চলতি অর্থ বছরে মশক নিধনে 2 সিটি কর্পোরেশনের জন্য বরাদ্দ ছিল 150 কোটি টাকা, যা ঔষধ ছিটানো সহ মশক নিধনের কাজে খরচ করার কথা। বাস্তবে রাজধানীর 2 সিটি কর্পোরেশন এলাকায় মশক নিধন কার্যক্রমের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। এলাকাবাসীর অভিযোগ, সিটি কর্পোরেশনের গাফিলতির কারণেই বেড়ে গেছে মশার উপদ্রব। মশার ওষুধ দেয় না, সিটি কর্পোরেশনের লোক অনেকদিন ধরে আসে না এদিকে। কর্পোরেশনের লোক আসে মাঝে মধ্যে, এরা যে ওষুধ ব্যবহার করে এই ওষুধে কোনো কাজ করে না। কেরোসিন দেয় নাকি ডিজেল দেয়, এই ওষুধে মশা মোটেই যায় না। সিটি কর্পোরেশন এখন লোকও আসে না, আগে ড্রেনের ভিতরে স্প্রে দিত, স্প্রেও দেয় না। বিষয়গুলো নিয়ে কেউ দেখে কেউ দেখে না টিমের সাথে কথা হয় উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে। মশক নিয়ন্ত্রণে নতুন নতুন পরিকল্পনার কথা জানান তিনি। একটা হচ্ছে যে ওষুধটা আদৌ কাজ করে কিনা, এটা একটা বড় ব্যাপার। ওষুধটা আদৌ কাজ করে কিনা আমাদের ল্যাবে কাজ করে আমরা জানি, এই জন্য আমরা এক্সপার্টদেরকে ডেকে এবং যারা হচ্ছে অ্যাক্টিভিস্ট তাদেরকে ডেকে বলেছি যে একদম এন্ডে লাস্টে যিনি ওষুধ ছিটাচ্ছেন তার কাছ থেকে স্যাম্পল নিয়ে আপনারা নিজেরা টেস্ট করে আমাকে রিপোর্ট দেন, তাহলে আসলে আমি এক্স্যাক্টলি বুঝতে পারবো যে এটা আসলে কতটুকু কাজ করে কতটুকু কাজ করে না। বাট এর সাথে আমি অলরেডি একটা ট্র্যাপার দেখেছি, এটা সায়েন্টিফিক্যালি গুড। ট্র্যাপার বানানোর জন্য আমরা বিএমটিএফকে কিন্তু রিকোয়েস্ট করেছি এবং এটা আমরা ইনস্টল করে দেব, প্রায় 1000 ট্র্যাপার প্রথম কিস্তিতেই। তো এটা খরচ ওষুধের চেয়ে দাম খরচ ডেফিনেটলি কম, কিন্তু এটা 3 বছর 4 বছর আমরা এটার ব্যবহার কিন্তু ইউটিলিটি পাবো। একটা ট্র্যাপার প্রায় 100 মিটার রেডিয়াসের সবগুলো মশাকে খেয়ে ফেলতে পারে। তো সুতরাং আমার মনে হয় এগুলো কাজে দিবে। তো এইগুলো আমরা একটা নতুন স্টেপ আমরা এটা নিলাম। প্রশিক্ষণপ্রাপ্ত জনবলের অভাব রয়েছে জানিয়ে কীটনাশক প্রয়োগের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়া হবে বলেও জানান ডিএনসিসির এই প্রশাসক। এর সাথে সাথে গভর্নেন্স যেটা সমস্যা আমরা লক্ষ্য করেছি, যে যাদেরকে দিয়ে আমরা থার্ড পার্টি মনিটরিং করাতাম তারা তো ঠিকমতো করতে পারছিলেন না। এখন এই জন্য আমরা আর্মিদেরকে দায়িত্ব দিয়েছি, দেখি তারা কতটুকু পারে। এটা একটা পাইলট কেস, দেখি আমরা কতটুকু সাকসেস হতে পারি। এদিকে মশা নিয়ন্ত্রণে এখনই ব্যবস্থা গ্রহণ না করলে সামনের দিনগুলোতে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার। এই মুহূর্তে যদি আমরা সমন্বিত মশক ব্যবস্থাপনার প্রয়োগ করতে না পারি, এডিস মশা ম্যানেজমেন্টকে টার্গেট করে মশা নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে ডেঙ্গুর একটি বড় ঝুঁকি এই মুহূর্তে বাংলাদেশের রয়েছে। মশক নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের ব্যবহৃত ঔষধের সঠিক প্রয়োগ পদ্ধতি নিয়েও প্রশ্ন তোলেন এই বিশেষজ্ঞ। বাংলাদেশে মশা নিয়ন্ত্রণের সবচেয়ে বড় গ্যাপ আমরা যেটি দেখি সেটি হচ্ছে সঠিক মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন নাই। একটি কীটনাশক সঠিক মাত্রায়, সঠিক জায়গাতে, সঠিক সময় পর পর দেওয়া হচ্ছে কিনা, এটি যদি সঠিক মাত্রায় না দেওয়া হয়, সঠিক সময় পর পর না দেওয়া হয়, তাহলে যত ভালো কীটনাশক সেটি কাজ করবে না। কিউলেক্স মশার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এডিস মশার বিস্তারও। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে ঢাকা এবং ঢাকার বাইরে মিলিয়ে জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 3000, যার মধ্যে মারা গেছেন 21 জন। জুন থেকে সেপ্টেম্বর এই 4 মাস ডেঙ্গুর সময়কাল ধরা হলো এবছর দেখা যাচ্ছে কিছুটা ভিন্ন রূপ। নির্দিষ্ট সময়ের আগে থেকেই ঢাকা এবং ঢাকার বাইরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। কেন এবং কি কারণে এমন হচ্ছে চলুন দেখে আসি। ডেঙ্গু জ্বর এডিস মশাবাহিত গ্রীষ্মকালীন একটি ভাইরাস রোগ। বাংলাদেশে যার উপস্থিতি ধরা পড়ে 2000 সালে। সে বছর এ রোগে মারা যায় 93 জন। বাংলাদেশে রোগটি ভয়াবহ আকার ধারণ করে 2023 সালে। সে বছর 3 লাখের বেশি রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। মারা যায় প্রায় 2000 রোগী।
2024 সালে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কম থাকলেও এবছর আবারও পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী জানুয়ারি থেকে এখন পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় 3000, যেখানে মারা গেছেন 21 জন। গবেষকরা বলছেন এবছর এডিস মশার ঘনত্ব বিগত সময়ের চেয়ে অনেক বেশি, ফলে ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় সামনের দিনগুলোতে ডেঙ্গু রোগীর সংখ্যা কয়েকগুণ বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন কীটতত্ত্ববিদ অধ্যাপক ডক্টর কবিরুল বাশার। একদিকে এডিস মশার ঘনত্ব বেশি, ডেঙ্গু রোগীও বাড়ছে, অন্যদিকে বৃষ্টিপাত শুরু হয়েছে। তাপমাত্রা, আর্দ্রতা, বৃষ্টিপাত, এডিস মশার ঘনত্ব এবং ডেঙ্গু রোগীর সংখ্যা, এই কয়েকটি মিলিয়ে আমরা কম্পিউটারে ফরকাস্টিং মডেল যে তৈরি করি, সেখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এবছর কিছু কিছু জায়গাতে ডেঙ্গুর প্রকোপ বেশি হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে ঢাকা সহ কক্সবাজার, চিটাগং, বরগুনা, বরিশাল, চাঁদপুর, ময়মনসিংহ এবং গাজীপুর, এই কয়েকটি জেলাতে এডিস মশার ঘনত্ব বেশি এবং ডেঙ্গু বেশি হওয়ার একটি সম্ভাবনা। মশা নিয়ন্ত্রণের জন্য ঔষধের প্রয়োগের পদ্ধতি নিয়ে অভিযোগ রয়েছে তার। এই গবেষক মনে করেন সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞানভিত্তিক প্রয়োগ ছাড়া এডিস মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়। মশা নিয়ন্ত্রণের জন্য যে ধোঁয়া দেওয়া হয়, যেটাকে ফগিং বলি আমরা, এই ফগিং কি আসলে মাঠ পর্যায়ে কোনো কার্যকরী পদ্ধতি না। আপনি জানেন যে পৃথিবীর অনেক দেশই আইন করে ফগিং বন্ধ করেছে, কারণ এটি একদিকে কার্যকরী না, পরিবেশের জন্য ঝুঁকি, পরিবেশের অন্যান্য কীটপতঙ্গ মারা যায়, সঙ্গে সঙ্গে মানুষের জন্যও স্বাস্থ্য ঝুঁকি রয়েছে। সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ ছাড়া আসলে এডিস মশা নিয়ন্ত্রণ হবে না। ডেঙ্গু মোকাবেলায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রস্তুতি কি, মশক নিধনে কি ব্যবস্থা গ্রহণ করেছে সংস্থাটি, তা জানতে কেউ দেখে কেউ দেখে না টিমের কথা হয় প্রশাসক মোহাম্মদ এজাজের সাথে। নির্মাণাধীন ভবন, গাড়ি ধোয়ার পানি আর এসি, আর ছাদের উপরের প্রচুর পানি। আমরা অলরেডি 10টা ভিডিও রেডি করেছি, বানানো হয়েছে, আরও 8-10টা ভিডিও রেডি করবো। এগুলো আমাদের ক্যাম্পেইন চলবে। আমরা তথ্য মন্ত্রণালয়ের সাথে কথা বলছি, আমাদের স্ট্রলে মেসেজ যাবে প্রতিটি চ্যানেলে। আমরা চেষ্টা করব দেওয়ার জন্য, কারণ এটা সকল বাংলাদেশের সব জায়গায় তো সবচেয়ে বেশি ডেঙ্গু আছে, বরিশালে সবচেয়ে বেশি, আপনারা জানেন মনে হয়। এরই মধ্যে হাসপাতালগুলোকে প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যখন একটা ক্রাইসিস হয়ে যায়, কারণ ইনফেকশন তো খুব দ্রুত ছড়ায়, যখন একটি জায়গায় মশা কামড়ায়, সেই মশাটি যখন অন্যদেরকে কামড়ায় একটা বড় ইনফেকশনের সম্ভাবনা আছে। এই কারণে হসপিটালগুলোকে রেডি করা, হসপিটালের ভিতরে যেন ইনফেকশন না হয় এবং হসপিটালের পুরো পেরিফেরিতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, মশারি দেওয়া এবং তাদের নিজস্ব ডেঙ্গু ইউনিটগুলো রেডি করা। আমাদের একটি ডেডিকেটেড ডেঙ্গি হসপিটাল আছে, কিন্তু প্রত্যেকটি জায়গায় ডেঙ্গি ইউনিটকে আমরা রেডি করার জন্য আমরা তাদের সাথে আগাম বসেছি, যেন এই ব্লেমটা না আসে যে আপনি ওষুধ দিতে পারছেন না, তারা বলবে যে আমরা চিকিৎসা দিতে পারছি না। আমরা একটা ন্যাশনাল হেলথ ক্রাইসিসের মধ্যে, ঝগড়াঝাটির মধ্যে না যেতে চাই না, কারণ এটা একটা সিরিয়াস বিষয়। হাসপাতালের প্রস্তুতি জানতে এবার কেউ দেখে কেউ দেখে না টিমের গন্তব্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে। কথা হয় হাসপাতালটির পরিচালক ডাক্তার মোহাম্মদ শফিউর রহমানের সাথে। তিনি জানান আলাদা ডেঙ্গু ইউনিট না করলেও ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। ডেঙ্গু ব্যবস্থাপনায় বাংলাদেশের চিকিৎসা জগতে সোহরাওয়ার্দী হসপিটাল বরাবরই অনন্য ভূমিকা পালন করে থাকে। আমরাও এবার প্রস্তুত আছি, ডেঙ্গু চিকিৎসা পরবর্তী করণীয় ব্যবস্থাপনা সম্পর্কে আমরা অবগত আছি। ইতিমধ্যেই সিটি কর্পোরেশনের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। ডেঙ্গু রোগী এখনও ওই পর্যায়ে আসেনি, টু সাম এক্সটেন্ট 2-1টা রোগী আমাদের আছে। আমাদের মেডিসিন বিভাগের 8টা ইউনিট ডেঙ্গু রোগীর চিকিৎসার জন্য রেডি থাকে এবং আমাদের জরুরি বিভাগে তাৎক্ষণিকভাবে ডেঙ্গু রোগীর পরীক্ষার ব্যবস্থা থাকে এবং আউটডোরেও আমাদের ডেঙ্গু রোগীর জরুরি ডায়াগনোসিসে রোগ নির্ণয়ের ব্যবস্থা থাকে। সব মিলিয়ে সোহরাওয়ার্দী হসপিটালের প্রত্যেকটা পয়েন্টে ডেঙ্গু রোগী ডিটেকশন, তার ভর্তি, তার ম্যানেজমেন্টের ব্যবস্থা আছে। আমাদের মেডিসিনের 8টা ইউনিটে ইতিপূর্বে আমরা ডেডিকেটেড ওয়ার্ড করতাম, কিন্তু সবগুলো ওয়ার্ডকে আমরা মেডিসিন ওয়ার্ডে রূপান্তর করে দিয়েছি। ডেঙ্গু রোগীগুলোকে আমরা স্পেশাল কেয়ার দিয়ে ডাক্তার নাজমুল হাসানার বাবুর নেতৃত্বে, উনি একজন মেডিসিনের সহযোগী অধ্যাপক, ওনার নেতৃত্বে আমরা ডেঙ্গু রোগীগুলো চিকিৎসা করি। পর্যাপ্ত ঔষধ সহ সব ধরনের সাপোর্ট রয়েছে জানিয়ে ডেঙ্গু থেকে বাঁচতে সবাইকে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। এই যে বাড়ির চারপাশের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে, ছাদ পরিষ্কার রাখতে হবে, যেখানে টায়ার ডাবের খোসার মধ্যে স্বচ্ছ পানি থাকে সেখানে ডেঙ্গুর মশা বংশ বিস্তার করে, সেই জায়গাগুলোকে আপনাকে নিশ্চিহ্ন করতে হবে যাতে ডেঙ্গু মশা বিস্তার লাভ করতে না পারে। এবং ডেঙ্গু মশা মূলত দিনের বেলায় কামায়, দিনের বেলাও যেন বাচ্চাদেরকে মশারির মধ্যে রাখা হয়।
এদিকে ডেঙ্গু নিয়ে কি প্রস্তুতি রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তা জানতে বারবার যোগাযোগ করা হলেও কাউকেই পাওয়া যায়নি। ডেঙ্গু আক্রান্ত জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত ঢাকায়, পরেই রয়েছে বরিশালের অবস্থান। অভিযোগ পাল্টা অভিযোগ, প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 019141126333 এই নম্বরে। চিঠি লিখতে পারেন। প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।